So good morning. আচ্ছা, স্ক্রিনটা শেয়ার্ড হয়েছে তো? হ্যাঁ দাদা। ওকে, সো বেসিক্যালি আগের দিন যেহেতু ওই সেল মেডিয়েটেড ইমিউনিটি বা এফেক্টার ফাংশন সেটা পড়িয়েছিলাম, তো ওরই একটা এক্সটেনশন হচ্ছে এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ক্যান্সার অ্যান্ড দ্য ইমিউন সিস্টেম। সো বেসিক্যালি এটার চ্যাপ্টারটা ডিল করছে হচ্ছে কীভাবে আমাদের বডিতে ক্যান্সার মানে গ্রো করে, মানে ক্যান্সার কীভাবে ফর্ম করে, অ্যান্ড দেন ইমিউন সিস্টেম কীভাবে সেটাকে ট্যাকেল করে এবং ক্যান্সার কীভাবে ইমিউন সিস্টেমকে ইভেড করতে পারে ফর ইটস ওন সার্ভাইভাল। এই জিনিসগুলো এই চ্যাপ্টারে আমরা দেখব। সো যেহেতু আগের দিনের চ্যাপ্টারটার এক্সটেনশন, তাই জন্য এটাকে আমি আগে পড়িয়ে দিচ্ছি। কুবের ক্রোনোলজি হিসেবে দেখলে এই চ্যাপ্টারটা একদম লাস্ট চ্যাপ্টার। ওকে, এর পরে হয়তো একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ একটা এক্সপেরিমেন্টাল সিস্টেমস বলে চ্যাপ্টার আছে, বাট ওটা অতটা ইম্পর্টেন্ট নয় এক্সামসের জন্য। বাট এই চ্যাপ্টারটার কিছু কিছু জিনিস এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য সেগুলো আমি বলে দিচ্ছি। এই চ্যাপ্টারটা যে খুব ডিটেলে পড়তে হবে তার কোনো মানে নেই, কারণ অনেক জিনিস আছে যেগুলো অত ডিটেলে লাগবে না, বাট যেগুলো লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি, সেগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো আমরা টিউমার বলতে বা নিওপ্লাজম বলতে কি বুঝি, সেটা হচ্ছে যে, এবং এটার উপরে কোশ্চেন আসে যে একটা নর্মাল সেল আর একটা টিউমার সেলের মধ্যে বেসিক ডিফারেন্স কি। হয়তো 4টে অপশান দিয়ে দিল বিভিন্ন ডিফারেন্সের, সেগুলো তোদেরকে অ্যান্সার করতে হবে। তো একটা যেটা সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে, সেটা হচ্ছে নর্মাল সেল তখনই মানে প্রলিফারেট করে বা গ্রো করে যখন সে কোনো গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন পায়, ঠিক আছে। ক্যান্সার সেল বা টিউমার সেলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় যে ক্যান্সার সেল বা মানে টিউমার সেল, এদের গ্রোথ ফ্যাক্টর ডিপেন্ডেন্সিটা থাকে না, এরা গ্রোথ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এরা উইদাউট এনি গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন ওরা কিন্তু প্রলিফারেট করতে পারে, ঠিক আছে। সো কন্টিনিউয়াসলি প্রলিফারেট করে, এবং যেহেতু নর্মালি কি হয় যে একটা সেল মানে আগে তার গ্রোথ হয়, দেন সেটা প্রলিফারেট করে, ঠিক আছে। কিন্তু ক্যান্সার সেল বা টিউমার সেল যেহেতু খুব র্যাপিডলি প্রলিফারেট করতে থাকে, তাই জন্য মানে এই ধরনের সেলগুলো নিজেদের গ্রোথের জন্য সেরকম টাইম পায় না। তো তাই জন্য মানে অফেন দ্য নট ক্যান্সার সেলস কিন্তু ছোট ছোট হয়, ঠিক আছে। মানে সাইজের মানে ধর মানে কী বলবো, স্কিন ফাইব্রোব্লাস্ট থেকে একটা ক্যান্সার সেল ডেভেলপ করেছে, তো নর্মাল স্কিন ফাইব্রোব্লাস্টের যে সাইজ হবে, সেই ফাইব্রোব্লাস্ট থেকে যখন ক্যান্সার সেল ডেভেলপ করবে তার কিন্তু সাইজটা ছোট হয়ে যায়, যেহেতু এরা খুব র্যাপিডলি প্রলিফারেট করতে থাকে। ওকে, এবং আগে মনে করা হতো ক্যান্সার মানে কোথাও ধর একটা টিউমার ডেভেলপ করেছে, তো সমস্ত মানে সেই টিউমারটা সমস্ত সেলই হয়তো একই রকমের, মানে একটাই সেল সেখান থেকে ক্লোনাল প্রলিফারেশন হয়ে মানে একটা টিউমার জেনারেট করেছে। কিন্তু এখন মানে লেটেস্ট রিসার্চে দেখা যাচ্ছে যে ক্যান্সার কিন্তু মানে একটা ধর কোনো মানে কারোর বডিতে কোনো প্লেসে টিউমার বা ক্যান্সার হয়েছে, সেই টিউমারটার মধ্যে মাল্টিপল টাইপস অফ সেল থাকে, ঠিক আছে। মানে টিউমারটা ইটসেলফ কিন্তু
বেশ হেটেরোজেনাস হয়, ঠিক আছে, মানে ডিফারেন্ট অরিজিন থাকতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট সেলস তার মানে ডিফারেন্ট অরিজিন হতে পারে, ডিফারেন্ট একটাই সেল হয়তো মানে যখন প্রোগ্রেস করেছে ক্যান্সার বা টিউমারটা তখন বিভিন্ন রকম মিউটেশন অ্যাকোয়ার করেছে। তো ধর একটা সেল থেকে দুটো বা চারটে যখন হয়েছে, তো চারটে যে সেল তাদের মধ্যে হয়তো দুজন একরকম আবার দুজন অন্যরকম এরকমভাবেও ডেভেলপ করতে পারে। তো তাই জন্য এখন দেখা যাচ্ছে ক্যান্সার সেল খুবই হেটেরোজেনাস হয়। এবং এইটা একটু জেনে রাখ, এটা অনেক সময় মানে এক্সামে দেয়, মানে শর্ট কোয়েশ্চেন হিসেবে দেয়, যে আগে মনে করা হতো যে সমস্ত মানে একটা টিউমারের মধ্যে মানে যে কটা তার সেল আছে সমস্ত সেলই কিন্তু একই রকম এবং একই রকম তার প্রলিফারেশন এবিলিটি বা সার্ভাইভাল এবিলিটি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেরকম ব্যাপারটা ঠিক নয়, ঠিক আছে। ক্যান্সার সেলের মধ্যেও যেরকম আমাদের বডিতে স্টেম সেলস থাকে, স্টেম সেল থেকে বডি নর্মাল সেলগুলো ডেভেলপ করে, সেরকম দেখা যায় যে একটা টিউমারের মধ্যেও বা একটা ক্যান্সারের মধ্যেও স্টেম সেলস থাকে, ঠিক আছে। টিউমারটার কোর মানে টিউমারটা যদি একটা বলের মতো চিন্তা করিস তাহলে তার একদম সেন্টারে মানে কোরের মধ্যে ওই এক মিনিট, তো টিউমারটার কোর রিজিয়নে এই স্টেম সেলসগুলো থাকে, এদেরকে ক্যান্সার স্টেম সেলস বলে, ঠিক আছে। তো এখন বলা হয় যে ক্যান্সার স্টেম সেলস বেসিক্যালি ইনডেফিনিটলি প্রলিফারেট করতে পারে এবং সেই ক্যান্সার স্টেম সেলস থেকেই বাকি যে ক্যান্সার বা টিউমারের যে সেলসগুলো সেগুলো ডেভেলপ করে। ওকে, সো বেসিক ডিফারেন্স হিসেবে যদি আমরা দেখি তাহলে ক্যান্সার সেল র্যাপিডলি প্রলিফারেট করে, নর্মাল সেল অত র্যাপিডলি প্রলিফারেট করে না। নর্মাল সেল আগে তার গ্রোথ হয়, দেন সেটা প্রলিফারেট করে। ক্যান্সার সেলের ক্ষেত্রে ও কন্টিনিউয়াসলি প্রলিফারেট করতে থাকে, তাই জন্য গ্রোথের চান্স কম পায়, তাই জন্য ওরা রিলেটিভলি স্মলার হয়। এবং অবভিয়াসলি নর্মাল সেল তখনই গ্রো করে যখন ও একটা গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন পায়। ক্যান্সার সেল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উইদাউট এনি গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন ও অটোনমাসলি ডিভাইড করতে থাকে। এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে আমাদের বডিতে মানে যে 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 কোনো ধরনেরই যা সেল আছে না কেন, মানে আমি যদি স্টেম সেলকে ছেড়ে দিই তাহলে প্রত্যেকটা সেলেরই কিছু না কিছু ফাংশন থাকে, ঠিক আছে। কিডনি সেলসের আলাদা ফাংশন থাকে, ব্রেন সেলসের আলাদা ফাংশন থাকে, এরকম প্রত্যেকটা অর্গানের যা সেলস আছে তাদের আলাদা আলাদা ফাংশন থাকে। তো যখন কোনো একটা সেল থেকে ক্যান্সার বা টিউমার সেল ডেভেলপ করে তাদের কিন্তু ওই যে নর্মাল ফাংশনটা সেটা হারিয়ে যায়, ঠিক আছে, সেটার ওরা পারফর্ম করে না। এবং তাই জন্যই মেজর প্রবলেমগুলো দেখা দেয়। মানে ধর মানে লাং ক্যান্সার হলো, মানে তাতে মেজর প্রবলেমটা যে কারণে দেখা যায় সেটা হচ্ছে যে মানে লাং মানে কি হবে, যে লাং বেসিক্যালি আমাদের কি করে, যে এয়ার বেসিক্যালি ট্রান্সপোর্ট করে, মানে বাইরে থেকে অক্সিজেন আমাদের ব্লাডে ট্রান্সপোর্ট করে, ব্লাড থেকে CO2 নিয়ে মানে এনভায়রনমেন্টে ছেড়ে দেয়, তাই তো। এবার যখন লাং ক্যান্সার হয় তখন কি হয় যে লাংয়ের যে নর্মাল সেলগুলো, যে অ্যালভিওলার সেলসগুলো, সেগুলো বেসিক্যালি রিপ্লেসড হয়ে যেতে থাকে টিউমার বা ক্যান্সার সেলস দিয়ে, কারণ ওরা বেশি প্রলিফারেট করে জায়গাটাকে দখল করে নেয়, ঠিক আছে। তো তাই জন্য লাং মানে তার নিজের ফাংশন যেটা সেটা কম্প্রোমাইজড হয়, ঠিক আছে। তো সেটাই মেজর মানে প্রবলেম ক্যান্সার বা স্টেম সেলসের ক্ষেত্রে, যে অর্গানে ডেভেলপ করে সেই অর্গানটা ফেল করতে থাকে, যেহেতু সেই অর্গানের নর্মাল সেলসগুলোর কে টেক ওভার করে নেয় ক্যান্সার বা টিউমার সেলস, মানে তার জায়গাটা টেক ওভার করে নেয়, তাই জন্য সেই অর্গানটা ফাংশনটা কম্প্রোমাইজড হয়। ওকে, এবার টিউমার বা ক্যান্সার বা অনেক সময় নিওপ্লাজম কথাটা ইউজ করা হয়,
এটা দু ধরনের হয়, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইটস ইনভেসিভনেস। ঠিক আছে, এবার যদি কোনো একটা ক্যান্সার বা টিউমার ইজ নট কেপেবল অফ ইনডেফিনিট গ্রোথ, ঠিক আছে, এবং সারাউন্ডিং টিস্যুতে বা ব্লাডে ইনভেড করে না, ঠিক আছে, তাদেরকে বলা হয় বিনাইন টিউমার। ঠিক আছে, এবার তাহলে বলবি ইনডেফিনিট গ্রোথ তো নেই, তাহলে কেন টিউমার বলা হবে? তার কারণ হচ্ছে এই ধরনের যে টিউমারগুলো, এর যে সেল তারা নর্মাল যে বডি সেলস তার থেকে বেশি নাম্বার অফ টাইমস ডিভাইড করেছে এবং করে একটা লাম্প ক্রিয়েট করেছে। ঠিক আছে, এরকম অনেকের ক্ষেত্রে দেখবি যে হয়তো স্কিনের কোথাও একটা লাম্প হয়ে আছে, ঠিক আছে, মানে ফুলে আছে, ওইগুলো কিন্তু অনেক সময় মানে বিনাইন টিউমার। ঠিক আছে, যে স্কিন সেলস একটা সময় ওই জায়গায় মানে র্যাপিডলি ডিভাইড করেছে, ডিভাইড করে একটা লাম্প ক্রিয়েট করেছে, তারপর আর ডিভাইড করছে না। ঠিক আছে, তো সেই জন্য এই ধরনের টিউমারকে বিনাইন টিউমার বলে, এবং এইগুলো মানে আরও একটা কারণে বিনাইন বলে যে এগুলো সারাউন্ডিং টিস্যুতে ছড়িয়ে পড়ে না। ঠিক আছে, এবার আর একটা টাইপকে বলা হয় ম্যালিগন্যান্ট, এবং ম্যালিগন্যান্ট কথাটা আসছে ম্যালিগনেন্সি থেকে, মানে খারাপ ব্যাপারটা থেকে। ঠিক আছে, এবার ম্যালিগন্যান্ট টিউমার তখন বলা হবে যখন একটা টিউমার মানে কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকছে এবং সেই টিউমার থেকে কিছু সেল মানে সেই পজিশন থেকে বেরিয়ে এসে ব্লাডের মধ্যে এন্টার করছে। ঠিক আছে, এই প্রসেসটাকে বেসিক্যালি মেটাস্টেসিস বলে, তোরা বেশিরভাগ তোর মানে জানিস জিনিসটা। ঠিক আছে, ব্লাড বা লিম্ফ ভেসেলের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ওটা মানে অন্য কোনো টিস্যু বা অন্য কোনো অর্গানে ট্রান্সপোর্টেড হয়, এবং সেইখানে গিয়ে মানে ধর লাং ক্যান্সার, লাং সেলস যদি ধর মানে লাং ক্যান্সারের রিজিয়ন থেকে ডিট্যাচড হয়ে ব্লাডের থ্রু দিয়ে কিডনিতে চলে আসে, এবং কিডনিতে এসে যদি একটা সেকেন্ডারি টিউমার ফর্ম করে, ঠিক আছে, তাহলে পুরো মানে যে পুরো জিনিসটাকে মেটাস্টেসিস বলা হয়, এই ব্লাডের মধ্যে দিয়ে আসা ব্যাপারটাকে। আর যে প্রাইমারি টিউমারটা মানে যেটা ধর লাংসের যে টিউমারটা, সেটাকে ম্যালিগন্যান্ট টিউমার বলা হয় তখন, বা ম্যালিগন্যান্ট ক্যান্সার বলা হয়। ঠিক আছে, তো যতক্ষণ না কন্টিনিউয়াস গ্রোথ হবে এবং মেটাস্টেসিস হবে ততক্ষণ কিন্তু ম্যালিগন্যান্ট বলা হয় না, ততক্ষণ বিনাইনই বলা হয়। ঠিক আছে, এবং বিনাইন স্টেজে যদি ক্যান্সার বা টিউমারকে ট্রিট করা হয় তাহলে সার্ভাইভালের চান্স কিন্তু হাই থাকে। ঠিক আছে, কিন্তু যখনই মেটাস্টেসিস স্টার্ট হয়ে যায় এবং ক্যান্সার সেলসগুলো পুরো বডির মধ্যে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু মানে এটা বেশ ডিফিকাল্ট মানে জিনিসটাকে কন্ট্রোল করা। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি টিউমারটাকে হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, বা মানে কোনো থেরাপি, কেমোথেরাপি বা রেডিওথেরাপি করে ট্রিট করা হলো, কিন্তু যেহেতু মানে পুরো বডির মধ্যে মানে ক্যান্সার বা টিউমার সেলসগুলো ছড়িয়ে পড়েছে, তখন দেখা যায় প্রাইমারি টিউমারটা মানে ঠিক হয়ে গেলেও অনেক জায়গাতে সেকেন্ডারি টিউমার্স গ্রো করে। ঠিক আছে, এবং সেগুলোকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, এবার ডিপেন্ডিং অন যে কোথায় ক্যান্সারটা হচ্ছে তার উপর ক্যান্সারকে বিভিন্ন বা টিউমারকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন স্কিনের যদি ক্যান্সার হয় তাহলে তাকে সার্কোমা বলে, ব্লাডের ক্ষেত্রে হলে লিউকেমিয়া বা লিম্ফোমা বলে। ঠিক আছে, এবার আচ্ছা, এবার ক্যান্সারের ইনিশিয়াল যে জিনিসগুলো মানে যে কীভাবে, আচ্ছা এক মিনিট,
ক্যান্সারের ইনিশিয়াল জিনিসগুলো তোরা অলরেডি সেল বায়োলজিতে নিশ্চয়ই পড়েছিস, যে কীভাবে ডেভেলপ করে বা কীভাবে ম্যালিগনেন্সিগুলো হয়। তবুও একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা এই ইমিউনোলজি পার্টটায় ঢুকবো। আচ্ছা, এটা একটা খুব সিম্পল মানে একটা কী বলো গ্রাফিক ভিশন দিয়েছে। সেটা হচ্ছে, ধর এটা একটা টিস্যুর সেলস, ঠিক আছে? তার তলায় বেসাল ল্যামিনা থাকে, মানে যেটার ওপর সেলসগুলো মানে থাকে, এবং বেসাল ল্যামিনার তলায় মানে তার আন্ডারনিতে ব্লাড ভেসেলস থাকে, বা অন্যান্য মাসল টিস্যু, অন্য কিছু টিস্যু থাকতে পারে, ঠিক আছে? তো ধরুন এই যে সেলসগুলো আছে, তার মধ্যে একটা সেল ইনিশিয়ালি মডিফাই হয়ে গেছে, ঠিক আছে? এবার সেই সেলটা কি হবে, প্রলিফারেট করবে, ঠিক আছে? একটা লোকালাইজড বিনাইন টিউমার ফর্ম করবে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা সেলের কিন্তু এবিলিটি আছে যে মানে ডাইভার্জ করা, কারণ এই সব কটা সেলই কিন্তু এর থেকে তৈরি হয়েছে। তো বেসিক্যালি এই সেলসগুলো হচ্ছে এর ক্লোন, কিন্তু ডেভেলপ করার পরে প্রত্যেকেই কিন্তু নতুন নতুন মিউটেশন অ্যাকোয়ার করে আলাদা আলাদা লিনিয়েজ ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তাই জন্যই ক্যান্সার সেল মানে ক্যান্সার জিনিসটা এতটা হেটেরোজেনাস হয়। এবং এই যে ক্যান্সার সেলসগুলো, এবার এরা কি হয় যে যখন ম্যালিগনেন্সির দিকে যায়, তখন এরাই বেসাল ল্যামিনাটাকে ডিগ্রেড করে আগে, ঠিক আছে? মানে এক্সট্রা সেলুলার যে কোলাজেন বা এইগুলোকে ডিগ্রেড করে, মানে এরা বিভিন্ন রকমের প্রোটিয়েজ সিক্রিট করে, একটা যেমন ম্যাট্রিক্স মেটালোপ্রোটিয়েজ সিক্রিট করে। এইগুলো সিক্রিট করে ওর মানে সেলসগুলোর চারপাশে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ডিগ্রেড করে। ডিগ্রেড করলে কি হয় যে এই সেলসগুলো তখন এই যে মানে কন্টিনিউয়াস যে সেলের যে শীথটা, এই যে টিস্যুটা, সেখান থেকে ডিট্যাচড হয়ে গিয়ে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে তারপরে সেটা বডি বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেড হতে পারে, এবং আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে হয়তো সেকেন্ডারি টিউমার ফর্ম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার ক্যান্সার জিনিসটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? মানে বেসিক্যালি ক্যান্সার হয় তার কারণ কোনো একটা জিনের মিউটেশন, ঠিক আছে? মানে এবং সেই জিনসগুলো এমন কোনো জিন হয় যেগুলো সেলের প্রলিফারেশন বা সার্ভাইভালের জন্য নর্মালি রোল প্লে করে, ঠিক আছে? এবার ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, কোনো একটা মিউটেশনের ফলে সেই জিনসগুলোই হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিস অফ ক্যান্সার। হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে কি হয়, সেই জিনসগুলো বা সেই যে মানে জিন্সের যে প্রোডাক্টসগুলো, তাদের কোনো একটা মিউটেশনের জন্য তাদের যে কন্ট্রোলটা মানে সেলের যে সেই সব মানে প্রোটিনের ওপর কন্ট্রোলটা, সেটা হারিয়ে যায়। এবং আইদার মানে ওই সার্ভাইভাল প্রোটিনগুলো বেশি প্রডিউসড হয়, বা সার্ভাইভাল প্রোটিনগুলো উইদাউট এনি কন্ট্রোল ফাংশন করতে থাকে কন্টিনিউয়াসলি, এবং সেগুলোই সেলকে সার্ভাইভ করা এবং প্রলিফারেট করাতে থাকে। এবার সেই মিউটেশনগুলো কিভাবে আসে জিনে, সেটার বিভিন্ন কারণ আছে। কিছু কেমিক্যাল রিয়েজেন্টসের জন্য হতে পারে, যাদেরকে আমরা মিউটেজেন্স বলি, ঠিক আছে? এই মিউটেজেন্সের ব্যাপারে তোরা অলরেডি মলিকুলার বায়োলজিতে দেখেছিস, ঠিক আছে? ডিএনএ রিপেয়ারের যে চ্যাপ্টারটা আছে সেখানেই আছে বিভিন্ন রকম কম্পাউন্ড যেগুলো কোনো বেসকে অল্টার করতে পারে, বা অন্যান্য আরও মেথডের বেস অ্যাডিশন, ডিলিশন বা সাবস্টিটিউশন, এগুলো থ্রু দিয়ে মিউটেশন কজ করতে পারে ডিএনএতে, ঠিক আছে? আর একটা মেজর ওয়ে হচ্ছে ভাইরাল মেডিয়েটেড, ঠিক আছে? এবার দুটোই আমরা দেখব এখানে যে কিভাবে হয়। এবার
ভাইরাল মেডিয়েটেড যে প্রসিডিওরটা সেটা কুপারে খুব ভালোভাবে লেখা আছে, মানে অনেক কটাই ভাইরাস ওরা ডিল করেছে, বিভিন্ন ভাইরাসের বিভিন্ন রকম মেথড আছে ক্যান্সার ডেভেলপ করানোর জন্য বা টিউমার ডেভেলপ করার জন্য, সেগুলো ওখান থেকে একবার পড়িস। আমি এখানে যেটুকু যা আছে আমি বলে দিচ্ছি। তো বেসিক্যালি কি হয় যে কিছু জিনস আছে যাদেরকে প্রোটো অঙ্কোজিনস বা সেলুলার অঙ্কোজিনস বলে। এবার এইগুলো মানে সেলের নর্মাল কিন্তু জিনস, ঠিক আছে, এগুলো নর্মালি ফাংশন করতে পারে, কিন্তু যখন এদের কোনো মিউটেশন হয় বা ভাইরাল মেডিয়েটেড এনহ্যান্সমেন্ট হয় তখন এরা কিন্তু অ্যাজ এ অঙ্কোজিন ফাংশন করতে পারে, তাই জন্য এদেরকে প্রোটো অঙ্কোজিন বলে, ঠিক আছে, যাদের এবিলিটি আছে অ্যাজ এ অঙ্কোজিন ফাংশন করার, ঠিক আছে। এই প্রোটো অঙ্কোজিনের মধ্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে এবং মানে খুব ওয়াইডলি স্টাডিড এক্সাম্পল হচ্ছে রাস, ঠিক আছে। তোরা নিশ্চয়ই ম্যাপকাইনাস সিগন্যাল বা এসআরসি এবিএলও আছে, এরাও খুব মানে হাইলি ওয়াইডলি স্টাডিড। রাসের এক্সাম্পলটা কেন দেওয়া হয় তার কারণ হচ্ছে তোরা নিশ্চয়ই ম্যাপকাইনাস সিগন্যালটা পড়েছিস, সেখানে দেখেছিস যে যখন ম্যাপকাইনাস সিগন্যাল স্টার্ট হয় তখন রিসেপ্টর আগে রাসকে অ্যাক্টিভেট করে, দেন রাস কি করে, র্যাফকে অ্যাক্টিভেট করে, র্যাফ মেককে অ্যাক্টিভেট করে, এইভাবে ক্যাসকেডটা মানে কন্টিনিউড হয়। তো বেসিক্যালি রাস হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের সঙ্গে রিলেটেড, কারণ গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলে দেন এই ম্যাপকাইনাস ক্যাসকেডটা মানে সেলের মধ্যে মানে কি বলবো শুরু হয়। তো এবার রাস যে এমনিতে কি হয় যে নর্মালি রাস যখন অ্যাক্টিভেটেড হয় গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের থ্রু দিয়ে, তখন কি হয় যে রাস বেসিক মানে ইনিশিয়ালি জিডিপি বাইন্ড থাকে, অ্যাক্টিভেটেড হলে জিডিপিটা সরে যায়, জিডিপি সেই জায়গায় রিপ্লেসড হয়ে যায় এবং তখন রাস অ্যাক্টিভেটেড হয় জিটিপি বাউন্ড কন্ডিশনে, ঠিক আছে। এবং রাসের কী হয়, জিটিপি মানে নিজের একটা জিটিপিএস অ্যাক্টিভিটি আছে, যখন জিটিপি বাইন্ড করে তখন ও জিটিপির এস অ্যাক্টিভিটিটাকে কাজে লাগায় এবং জিটিপিটাকে ব্রেক করে জিডিপি আর পিআইতে কনভার্ট করে। এটা হয় তার কারণ হচ্ছে যাতে রাস কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ না থাকে, ঠিক আছে। জিটিপি বাইন্ড হলে অ্যাক্টিভ হয়, আবার তারপরে কিছুক্ষণ পরে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, নিজের ডিঅ্যাক্টিভেশন করে নেয়, জিটিপিটাকে ডিগ্রেড করে মানে হাইড্রোলাইজ করে বেসিক্যালি। এবার মিউটেশন হলে অনেক সময় দেখা যায় কি হয় যে রাসের যে জিটিপি বাইন্ডিং যে এবিলিটিটা সেটা ঠিক থাকে, কিন্তু জিটিপিএস অ্যাক্টিভিটি যেটা সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা মিউটেটেড হয়ে যায়। তাই জন্য কী হয় সেই ক্ষেত্রে রাস কিন্তু জিটিপি বাইন্ড করে নিলে ও কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে, কারণ জিটিপিকে ও আর মানে ডিগ্রেড করতে পারে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, রাস তখন একটা নর্মাল প্রোটিন থেকে একটা অঙ্ক প্রোটিনে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে, বা সেই ক্ষেত্রে রাস যে জিনটা সেটা মিউটেশনের জন্য রাস অঙ্কোজিনে কনভার্টেড হয়ে যায়, ওকে। এটা একটা এক্সাম্পল, এরকম বিভিন্ন রকম এক্সাম্পল আছে। তো সেম মানে তো এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে যে সেম জিন যেটা নর্মালি সেলের মধ্যে একটা নর্মাল ফাংশন করে সেটাই মিউটেশনের জন্য একটা মানে হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়ে একটা অঙ্কোজিনে কনভার্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার নর্মালি কি হয় যে আমাদের বডিতে সব কিছুর জন্যই একটা নেগেটিভ কন্ট্রোল থাকে, যাতে মানে কোনো প্রোটিন বা কোনো জিনিস হাইপার অ্যাক্টিভ না হতে পারে, ঠিক আছে। তো সেরকম আমাদের বডিতে যাতে মানে হুটহাট করে ক্যান্সার বা টিউমার ডেভেলপ না করে, তাই জন্য মানে সেল যাতে মানে অ্যাবারেন্টলি প্রলিফারেট না করে তার জন্য আমাদের টিউমার সাপ্রেসর জিনিসও থাকে, ঠিক আছে।
এরা কি করে, এই টিউমার সাপ্রেসর জিন্সগুলো বা অ্যান্টি অঙ্কোজিন্সগুলো অঙ্কোজিন্সের ফাংশনকে কাউন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে। তো এদের যে এনকোডেড প্রোটিনস তারা এক্সেসিভ সেল প্রলিফারেশনকে ইনহিবিট করে, ঠিক আছে। এবার ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেমন খুব দুটো প্রাইম বা প্রমিনেন্ট এক্সাম্পল হচ্ছে আরবি আর P53, ঠিক আছে। এরা দুজনেই কি করে, সেলের এক্সেসিভ গ্রোথকে ইনহিবিট করে। তো যখনই মানে ক্যান্সার, এবং বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে P53 যে জিনটা, এটা মিউটেটেড হয়ে যায়, ঠিক আছে। এর লস অফ ফাংশন মিউটেশন হয়, ওকে। লস অফ ফাংশন মিউটেশন হলে কি হয়, যে P53টার কাজ করতে পারে না, ঠিক আছে। এবং P53 কাজ না করতে পারলে সেল নর্মালি, মানে সেলের একটা টেন্ডেন্সি তখন চলে আসে এক্সেসিভলি গ্রো করার, ঠিক আছে। তো যদি শুধু P53ও মানে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় এবং অন্য কোনো অঙ্কোজিন অ্যাক্টিভেটেড নাও হয়, তবুও সেল কিন্তু একটা হাইপার প্রলিফারেশনের দিকে চলে যায়। এবং সেম থিং গোস ফর আরবি প্রোটিন, ঠিক আছে। এবং আরবি এই যে অঙ্কোজিন, মানে আরবি এই যে জিনটা, এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল একটা মানে রেটিনোব্লাস্টোমা, রেটিনার ক্যান্সার থেকে বা টিউমার থেকে। তো সেক্ষেত্রে দেখা গেছিলো এই জিনটা মানে সেই ক্যান্সার বা টিউমারে মিউটেটেড থাকে, এবং তখন বোঝা গেছিলো, তারপরে মানে আরও ফার্দার স্টাডি করে জানা গেছিলো যে এর ফাংশনটা হচ্ছে অ্যাজ এ টিউমার সাপ্রেসার জিন, ঠিক আছে। এবং আরও বিভিন্ন রকম টিউমার সাপ্রেসার জিন আছে, অতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট আরবি আর P53টা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এবার আরেকটা মানে ওয়ে হচ্ছে যে আমাদের মানে সেল কী হয়, নর্মালি গ্রো করে, ডিভাইড করে, তারপর একটা সার্টেন নাম্বার অফ ডিভিশনসের পর ওটা অ্যাপোপ্টোসিস হয়ে যায়, ঠিক আছে। এবার অ্যাপোপ্টোসিসের জন্য কিছু প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর আছে যারা অ্যাপোপ্টোসিসটাকে মানে করায়, আর কিছু অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরস আছে যারা অ্যাপোপ্টোসিসটাকে ইনহিবিট করে, সেলকে সার্ভাইভ করতে হেল্প করে। এবার যখন ক্যান্সার বা টিউমার ফর্ম করে তখন অনেক সময় দেখা যায় যে এই যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে জিনিসগুলো, সেগুলো কোনোভাবে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং যে প্রো অ্যাপোপ্টোটিক জিন্সগুলো সেগুলো কোনোভাবে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যান্ড অর মানে সেটার সাথে বা সেটা ছাড়াও যে অ্যান্টি অ্যাপোপ্টোসিস যে ফ্যাক্টরগুলো, যেগুলো বেসিক্যালি সেলকে সার্ভাইভ করতে হেল্প করে, তাদের গেন অফ ফাংশন মিউটেশন হয় বা তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। এটাও আর একটা ওয়ে হচ্ছে সেলকে সার্ভাইভ করানো, প্রোগ্রাম সেল ডেথকে ইনহিবিট করা, ঠিক আছে। এবার প্রোটো অঙ্কোজিন্স কীভাবে অঙ্কোজিন্সে কনভার্টেড হয়, ঠিক আছে। এবার এই কনভার্সনের আমি বললাম দুরকম ওয়ে আছে। একটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন্স যদি কোনোভাবে মিউটেটেড হয়, সেটা কেমিক্যাল মিউটেজেন্স দিয়ে হতে পারে, তাহলেও হতে পারে, বা আর একটা হচ্ছে ভাইরাস মেডিয়েটেড, ঠিক আছে। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনের থ্রু দিয়ে, ঠিক আছে। এবার আগে ভাইরাল মেডিয়েটেডটা দেখে নেওয়া যাক। তো কি হয়, নর্মাল সেলসের ক্ষেত্রে এই যে প্রোটো অঙ্কোজিন্স, এটা কি করে, বিভিন্ন রকম ফাংশন করে, মানে তার মধ্যে এবার প্রোটো অঙ্কোজিন্স বিভিন্ন রকম আছে, তাদের বিভিন্ন রকম ফাংশনস আছে। বেসিক্যালি এরা সেলুলার গ্রোথকে কন্ট্রোল করে। এবার তার মধ্যে বিভিন্ন রকম আছে, গ্রোথ ফ্যাক্টরস আছে, তার রিসেপ্টর আছে, সিগন্যাল ট্রান্সডিউসার্স আছে, আরও অন্যান্য ফ্যাক্টরস আছে। তো নর্মালি এরা সেল গ্রোথকে কন্ট্রোল করে, ঠিক আছে। কন্ট্রোল করে মানে হচ্ছে বেসিক্যালি প্রমোট করে সেল গ্রোথকে। এবার
কি হয় মানে ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় দেখা যায় রেট্রোভাইরাস কি করে, এই প্রোটো অঙ্কোজিনসগুলোকে ভাইরাল অঙ্কোজিনসে কনভার্ট করে। মানে নিজের মধ্যে, আমি ডিটেলে বলছি কি জিনিসটা, মানে প্রোটো অঙ্কোজিনসগুলোকে বেসিক্যালি নিজের ভাইরাল জিনোমের মধ্যে নেয়, তারপরে মিউটেট করে, দেন মানে সেটা ভাইরাল অঙ্কোজিন হয়ে যায়, দেন সেটা আবার কোনো একটা সেলে গিয়ে ও ইন্ট্রোডিউস করে। তখন সেটা নতুন যে সেলে ইন্ট্রোডিউস করলো সেখানে সেটা অ্যাজ এ অঙ্কোজিন কাজ করে, ঠিক আছে। আর না হলে যেটা হতে পারে, যেটা ওই বললাম যে মিউটাজেন্স, রেডিয়েশন বা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, এগুলো থ্রু দিয়ে হতে পারে, বা অন্যান্য ভাইরাসের থ্রু দিয়েও হতে পারে। মানে রেট্রোভাইরাস ছাড়া অন্যান্য যে ভাইরাসগুলো যারা এই প্রোটো অঙ্কোজিনকে সেলুলার অঙ্কোজিনে কনভার্ট করে, তাদের বিভিন্ন রকম মেথড আছে বিভিন্ন রকম ভাইরাসের। সেটা আমি ডিটেলে মানে বলছি এখানে যতটা যা আছে। আচ্ছা, ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনটা আমি একটু পরে আসছি। তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে একটা ক্যান্সার যখন ডেভেলপ করে তখন সেটা একটা স্টেপে হয় না, মানে একটাই মিউটেশন বা অ্যাট এ টাইম একটা বা দুটো মিউটেশন এরকমভাবে হয় না, সেটা স্টেপ ওয়াইজ হয়, ঠিক আছে। বিভিন্ন রকম মিউটেশন অ্যাকুমুলেট করতে 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 ফাইনালি মানে কার্সিনোমা বা মেটাস্টেসিস ওই স্টেজটাতে যায়, ওকে। এবং এখানে যেমন একটা নর্মাল এপিথেলিয়াম সেলকে দেখিয়েছে, সেখানে একটা এপিসি জিনের লস অফ ফাংশন হলো, ঠিক আছে, তাহলে জাস্ট হাইপার প্রলিফারেটিভ এপিথেলিয়াম হবে, মানে সেলগুলো যা নর্মালি মানে প্রলিফারেট করে তার থেকে বেশি প্রলিফারেট করবে, সেটা কিন্তু ক্যান্সার নয়। এরপরে ডিএনএ হাইপোমিথাইলেশন হতে পারে বা অন্যান্য আরও কিছু মিউটেশন অ্যাকোয়ার করতে পারে, তার থেকে অ্যাডেনোমা ডেভেলপ করে, ঠিক আছে, লেট অ্যাডেনোমা ডেভেলপ করতে পারে। এই অ্যাডেনোমাটা হচ্ছে বেসিক্যালি মানে হচ্ছে বিনাইন টিউমার, ঠিক আছে, একটা লাম্প মতো ফুলে থাকা মতো। তারপরে যখন লস অফ p53 মিউটেশন হয়, এবং এখানে একটা জিনিস দেখানো নেই যেটা এখন বলা হচ্ছে এসেনশিয়াল, যে স্পেশালি ম্যালিগন্যান্ট টিউমার ফর্ম করার জন্য, সেটা হচ্ছে টেলোমারেজের অ্যাক্টিভেশন, ঠিক আছে। এখন বলা হচ্ছে যদি টেলোমারেজ অ্যাক্টিভেট না হয় ক্যান্সার সেলের মধ্যে, তাহলে সে যতই অন্যান্য মিউটেশন অ্যাকোয়ার করুক না কেন, সেটা কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে মানে প্রোগ্রেস করতে পারে না। কারণ যতক্ষণ না টেলোমারেজ রিঅ্যাক্টিভেটেড হচ্ছে সেলসের মধ্যে, কারণ অ্যাডাল্ট সেলসে তোরা জানিস টেলোমারেজ ইনঅ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে, টেলোমারেজ প্রডিউসড হয় না। যেহেতু প্রডিউসড হয় না, তাই জন্য প্রত্যেকটা সেল ডিভিশনের সঙ্গে সঙ্গে আমাদের নর্মাল যে সেলের যে টেলোমিয়ার সেটা ছোট হতে থাকে, এবং একটা স্টেজের পরে গিয়ে যখন সার্টেন লেন্থের থেকে বেশি ছোট হয়ে যায়, সেটা সেলকে সিগন্যাল দেয় যে অ্যাপোপ্টোসিসের জন্য, সেটা তারপরে অ্যাপোপ্টোসিসের থ্রু দিয়েই তার ডেথ হয়, ঠিক আছে। এবার যদি টেলোমারেজ অ্যাক্টিভেটেড না হয়, তাহলে এই যে বিনাইন টিউমার সেলস, তারও কি হবে যে ও প্রলিফারেট করবে, হাইপার প্রলিফারেট করবে হয়তো, কিন্তু একটা সার্টেন স্টেজের পরে গিয়ে ওরও কিন্তু টেলোমিয়ারটা শ্রিঙ্ক করে যাবে, এবং সেটা কিন্তু ওর মানে আইদার মানে কী বলবো স্টপেজ অফ সেল গ্রোথ হবে, মানে সেল প্রলিফারেশন হবে, বা না হলেও মরেও যেতে পারে, মানে ডেথও হতে পারে। তো তাই জন্য এখন বলা হয় যে ক্যান্সারগুলোই ম্যালিগন্যান্ট বা মেটাস্টেসিসের দিকে চলে যায়, তারা টেলোমারেজকে রিঅ্যাক্টিভেট করে। টেলোমারেজকে রিঅ্যাক্টিভেট করলে কি হয়, এই নর্মাল সেল মানে যেগুলো বিনাইন টিউমার ফর্ম করেছে, সেগুলো তখন ইনডেফিনিটলি প্রলিফারেট করতে পারে, ঠিক আছে, এবং তখন সেই জিনিসটা কিন্তু ম্যালিগন্যান্সিতে চলে যায়। তো টেলোমারেজ রিঅ্যাক্টিভেশনটা এখানে দেখানো নেই, আমি বলে দিলাম তাই জন্য। এবার
এখানে ভাইরাল মেথডটা খুব একটা ভালো বলা নেই। এই ভাইরাল মেথডগুলো কুপারে খুব ভালোভাবে বলা আছে, ঠিক আছে? এবং তোরা কুপার থেকে জিনিসটা পড়তে পারিস। তোরা যারা শুরু থেকে আছিস তাদেরকে তো আমি পড়িয়েইছি, যারা পরে জয়েন করেছিস তাদেরকে আমি যখন আবার মানে সেল বায়োলজি স্পেশাল ক্লাসগুলো নেব তখন পড়িয়ে দেব। আপাতত মানে এটুকু জাস্ট জেনে রাখ যে বিভিন্ন রকম মানে রেট্রো ভাইরাস আর অন্যান্য ভাইরাসের কথা যদি আমি বলি, তাদের বিভিন্ন রকম মেথড আছে সেলুলার প্রোটো অঙ্কোজিনসকে অ্যাক্টিভ করার, বা এই যে আরবি বা P53 এই যে মানে অ্যান্টি কি বলবো অঙ্কোজেনিক যে ফ্যাক্টরগুলো বা সেলুলার যে গ্রোথের যে সাপ্রেসর যেগুলো, তাদেরকে ইনহিবিট করে, ঠিক আছে? বিভিন্ন ভাইরাল প্রোটিন আছে যারা এই P53 বা আরবি এদেরকে ইনহিবিট করতে পারে, এদের ফাংশনকেও ইনহিবিট করলে যেটা হয় সেটা হচ্ছে যে সেলটা তখন হাইপার প্রলিফারেশনের দিকে চলে যায়, ঠিক আছে? আর রেট্রোভাইরাসেরটা একটু আগেই বললাম, আর একবার একটু শর্টে বলে দিচ্ছি ব্রিফলি, যে ওরা একটা মানে রেট্রোভাইরাস কি হয়, আমাদের জিনোমের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যায়, আবার তারপরে আবার জিনোম থেকে বেরোতেও পারে। তো এই যখন মানে জিন থেকে বেরোয় তখন কী হয়, ও মানে আমাদের ক্রোমোসোম থেকে আবার বেরিয়ে আসে রেট্রোভাইরাল জিনটা, তখন কী হয়, ও আমাদের কিছু মানে ধর নর্মাল ফাংশন করে আমাদের সেলের মধ্যে, এরকম জিনকে ভাইরাল জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে নেয়, ঠিক আছে? এবং সেটা ভাইরাসের মধ্যে প্যাকেজড হয়ে যায়, এবং সেই জিনটা, এবং যেহেতু ভাইরাসের ডিএনএ খুব র্যাপিডলি মিউটেট করতে থাকে, তাই জন্য যে নর্মাল যে জিনটাকে ও নিজের মধ্যে ইন্টিগ্রেট করে নিয়েছিল, সেটা যদি এরকম কোনো ধরনের জিন হয় যে গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের জিন বা সিগন্যাল ট্রান্সডিউসারের জিন, এরকম যদি জিন হয় তাহলে, এবং তার যদি মিউটেশন হতে থাকে ভাইরাসের মধ্যে থাকাকালীন, তখন সেটা অনেক সময় দেখা যায় যে অঙ্কোজিনে কনভার্টেড হয়ে যাচ্ছে, এবং সেটা তখন ভাইরাল অঙ্কোজিন বলা হয়, ঠিক আছে? এই ভাইরাল অঙ্কোজিনটাই যখন মানে নেক্সট টাইম ওই ভাইরাল অঙ্কোজিন সমেত যে এইচআইভির জিনোমটা আবার অন্য কোনো সেল বা অন্য কোথাও গিয়ে ইন্টিগ্রেট করবে, তখন কি হবে, ওই যে জিনটা যেটা নর্মালি সেলের মধ্যে ফাংশন করার কথা সেল গ্রোথের জন্য, যখন সেটা ভাইরাল অঙ্কোজিন হয়ে যাচ্ছে তখন সেটা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, মানে তার গেন অফ ফাংশন মিউটেশন হয়ে যাবে, এবং সে তখন সেলকে মানে হাইপার প্রলিফারেশনের দিকে পুশ করবে, ঠিক আছে? আচ্ছা, এবার ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনটা আমি এখানে একটু ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এত এক্সাম্পল মনে রাখার দরকার নেই, ফিলাডেলফিয়া ক্রোমোসোমেরটা শুধু একটু মনে রাখতে পারি, সেটা হচ্ছে 9 to 22 ট্রান্সলোকেশন হয়। বেসিক এই ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনের থ্রু দিয়ে যে ক্যান্সার বা টিউমারটা ডেভেলপ করে, তার বেসিসটা হচ্ছে, ধর এই রিজনে একটা জিন আছে যেটা নর্মালি ফাংশন করে, ঠিক আছে? তার নিজস্ব প্রমোটার আছে, সেটা নর্মালি ফাংশন করছে। যখন ধর এই জিনটা এই 22 এর একটা পোর্শনে ট্রান্সলোকেটেড হয়ে গেল, এবং 22 এর এই পোর্শনটা 9-এ ট্রান্সলোকেটেড হলো, 9th ক্রোমোজোমে, তখন অনেক সময় দেখা যায় যে এই যে পোর্শনটা এখানে ট্রান্সলোকেটেড হলো, এবার এখানে থাকাকালীন হয়তো এর কিছু কন্ট্রোল রিজন আছে যেটা এই জিনটাকে হাইপার অ্যাক্টিভ হতে দেয় না, ঠিক আছে? ওর হাইপার অ্যাক্টিভিটিটাকে সাপ্রেস করে রাখে। যখন এই জিনটাই এখানে ট্রান্সলোকেটেড হলো, তখন দেখা যাচ্ছে হয়তো যে এর ওপর যে কন্ট্রোল ছিল এই জিনটার ওপরে, সেটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ 22nd ক্রোমোসোমের হয়তো সেই সাপ্রেসার মানে এই জিনটাকে কন্ট্রোল করার মতো কোনো
এলিমেন্ট নেই, ঠিক আছে, তখন কি হয়, তখন দেখা যায় হয়তো এই জিনটা মানে এখানে থাকলে নর্মাল ফাংশন করছিল, যখন 20 সেকেন্ডে চলে গেল তখন দেখা যাচ্ছে হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা একটা অঙ্কোজিন হিসেবে কাজ করতে পারে। বা অনেক সময় দেখা যায় যে টিউমার সাপ্রেসর জিন এখানে থাকলে হয়তো সে এক্সপ্রেস করছিল, নর্মালি ফাংশন করছিল, এখান থেকে যখন সেকেন্ড 20 মানে অন্য একটা ক্রোমোজোমে চলে গেল তখন দেখা যাচ্ছে তার ফাংশনটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, লস অফ ফাংশন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেল মানে হাইপার প্রলিফারেশনের দিকে পুশড হবে। ওকে, এবার এই তো হচ্ছে মানে টিউমার বা ক্যান্সার কীভাবে ডেভেলপ করে, ঠিক আছে। এবার আমাদের বডিতে প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো সেলের এই ধরনের মিউটেশন হচ্ছে এবং সেলটা ট্রান্সফর্ম করছে, ঠিক আছে। কিন্তু তাও আমাদের কিন্তু দুমদাম করে ক্যান্সার অনেকেরই বা টিউমার অনেকেরই হয়, কিন্তু অতটাও র্যাপিড নয় যতটা হতে পারতো, কারণ আমাদের বডিতে প্রতিনিয়তই কিছু না কিছু সেল কিন্তু কনভার্টেড হচ্ছে মানে অল্টার্ড হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। তাও প্রতিনিয়ত আমাদের কেন টিউমার বা ক্যান্সার ডেভেলপ করে না, তার কারণ হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম, ঠিক আছে। আমাদের বডি ইমিউন সিস্টেম কি করে, এই যে ধরনের যে সেলগুলো মানে অল্টার্ড হচ্ছে সেগুলোকে ট্যাকেল করে, সেগুলোকে কিল করে বা ফ্যাগোসাইটোস করে নেয়, বিভিন্ন রকম মানে কাজ করে সেই সেলগুলোকে ট্যাকেল করে বেসিক্যালি। তো সেটা কি করে সেটাই আমরা এবার দেখব। আচ্ছা, এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে টিউমার অফ দ্য ইমিউন সিস্টেম ইটসেলফ, ঠিক আছে। মানে যে ইমিউন সিস্টেম ধর আমাদের মানে বডির অন্য কোনো সেলকে টিউমার সেলে কনভার্টেড মানে যদি হয়ে যায় তাহলে সেই টিউমার সেলসগুলোকে কিল করতে হেল্প করে বা কিল করে, সেই ইমিউন সিস্টেমের নিজের যদি টিউমার হয় এবং সেটা খুব ডিভাস্টেটিং, কারণ সেক্ষেত্রে কী হবে যে আমাদের ফাংশনাল ইমিউনিটি থাকে না, ঠিক আছে। ফাংশনাল ইমিউনিটি না থাকলে বিভিন্ন রকম ডিজিজ হতে পারে, একজন খুব হাইলি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। এবার পুরো ব্যাপারটা মানে ইমিউন সিস্টেমের মানে টিউমার মানে হচ্ছে যে আমাদের যে লিম্ফয়েড যে সেল লিনিয়েজটা, টি সেল, বি সেল, এই ধরনের যে সেল লিনিয়েজ, সেই লিম্ফয়েড লিনিয়েজের ক্যান্সার বা টিউমার, ঠিক আছে। এবার এরা বিভিন্ন রকম হতে পারে। ALL হয় অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলোজেনাস লিউকেমিয়া, ঠিক আছে, বা এগুলো হচ্ছে চাইল্ডহুড লিউকেমিয়া, ঠিক আছে। আবার বড় হওয়ার পরে মানে পরবর্তীকালে যদি ডেভেলপ করে তাহলে সেটাকে বলা হয়, তখন সেটাকে ক্রনিক বলা হয়, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা CLL বা ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা CML, ঠিক আছে। এবার এগুলোর ব্যাপারে ডিটেলে জানার দরকার নেই, আমি জাস্ট এইটুকু ছোট ছোট ইনফরমেশন মনে রাখলেই চলবে। এবার আমরা ফাইনালি দেখব যে কি করে টিউমার সেলসকে আমাদের ইমিউন সেলসরা ডিটেক্ট করে এবং কিভাবে ট্যাকেল করে। আচ্ছা, এতক্ষণ কারোর কি কোনো প্রবলেম আছে, মানে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কোয়ারি আছে, তাহলে একটু বলে নে। যদি না থাকে তাহলে আমি নেক্সট টপিকটা যাচ্ছি। আচ্ছা, এবার কিভাবে ক্যান্সার সেলকে একটা ইমিউন সেল ডিটেক্ট করে, ঠিক আছে। এবার যে কোনো কিছুকে ইমিউন সেল কীভাবে ডিটেক্ট করে, সেটা হচ্ছে কোনো একটা
প্রোটিনের থ্রু দিয়ে, মানে কোনো একটা পেপটাইড যেটা ডিসপ্লেড হয়, বা মানে টি সেলের ক্ষেত্রে যদি বলি, কোনো একটা পেপটাইড যখন এমএইচসি থ্রু দিয়ে ডিসপ্লেড হয় তখন টি সেল সেটাকে ডিটেক্ট করতে পারে, বা কোনো একটা অ্যান্টিজেন যখন ব্লাড স্ট্রিমে বা টিস্যু স্পেসে মানে রোম অ্যারাউন্ড করে, তখন বি সেলের যে রিসেপ্টর সেটার সঙ্গে ওই অ্যান্টিজেনটা বাইন্ড করলে বি সেল সেই অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারে। এবার টিউমারের ক্ষেত্রে কি হয়, টিউমারের ক্ষেত্রে সেই অ্যান্টিজেনটাকে কীভাবে আমরা কনসিডার করব। এবার দেখ, টিউমারের ক্ষেত্রে টিউমার সেলস তো নর্মাল সেল থেকেই ডেভেলপ করে, তো মানে আমাদের বডির নর্মাল সেল থেকেই ডেভেলপ করে, ওটা বাইরের থেকে তো আসে না। তো তাই জন্য টিউমারের যে অ্যান্টিজেনগুলো যেগুলোকে ডিটেক্ট করে ইমিউন সিস্টেম, সেগুলো কিন্তু আমাদের নর্মাল প্রোটিনই কিন্তু মিউটেটেড, ঠিক আছে। আচ্ছা, এবার সেই জন্য মানে টিউমারের ক্ষেত্রে যে অ্যান্টিজেনগুলোকে ইমিউন সিস্টেম ডিটেক্ট করে অ্যাজ এ ফরেন অ্যান্টিজেন, সেগুলোকে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয়, টিউমার স্পেসিফিক ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্টিজেন বলা হয়, অথবা টিউমার অ্যাসোসিয়েটেড ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্টিজেন বলা হয়, ঠিক আছে। এবার মোস্টলি এখানে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের ক্ষেত্রেই কথা হবে, ঠিক আছে। এবার টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন হচ্ছে একদম টিউমারের জন্যই স্পেসিফিক, মানে নামের থেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওই অ্যান্টিজেনগুলো কিন্তু মানে নর্মাল সেলের ক্ষেত্রে পাওয়া যাবে না, ওকে। আচ্ছা, এক মিনিট। এবার টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন মানে টিউমার সেলস নিজেই এক্সপ্রেস করতে পারে, ঠিক আছে। মানে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন মানেই হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন, মানে সেলের নিজস্ব প্রোটিন। সো সেই প্রোটিনগুলোকে ক্লাস 1 এমএসসি থ্রু দিয়ে টিউমার নিজে, মানে টিউমার সেলস নিজেই মানে সেল সারফেসে রিপ্রেজেন্ট করতে পারে, এবং সেটাকে টি সেল রেকগনাইজ করতে পারে। এবার টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন 4 ধরনের মেজর মানে 4 মেজর ক্যাটাগরিজে মানে তাদেরকে ক্যাটাগরাইজ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে অ্যান্টিজেনস এনকোডেড এক্সক্লুসিভলি বাই টিউমার সেলস, ঠিক আছে। মানে যখন একটা টিউমার সেল ফর্ম করে তখন কিছু কিছু প্রোটিন মানে শুধু সেই টিউমার সেলসই মানে জেনারেট করে, ওইগুলো কিন্তু আমাদের নর্মাল সেলে সেরকমভাবে পাওয়া যায় না, মানে নর্মাল সেল সেই ধরনের প্রোটিনকে এক্সপ্রেস করে না, ঠিক আছে। আরেকটা কীরকম হতে পারে, আরেকটা হচ্ছে নর্মাল যিনি, তার একটা কোনো মিউটেটেড ভ্যারিয়েন্ট ও এক্সপ্রেস করে, টিউমার সেলস এক্সপ্রেস করে, ঠিক আছে। মানে কোনো একটা প্রোটিন যেটা নর্মালি ফাংশন করে সেলের মধ্যে, সেটা যখন মিউটেটেড হয়ে যায়, সেই মিউটেটেড ভার্সনটা যখন মানে ক্লাস 1 এমএসসি থ্রু দিয়ে রিপ্রেজেন্টেড হয়, তখন সেটা অ্যাজ এ টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। এই দুটোই মেজর কিন্তু, ঠিক আছে, এই দুটো টাইপই মেজর। আর একটা টাইপ হচ্ছে, এবং সেটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধর মানে যখন একটা সেল ডিফারেন্সিয়েট করে যায় তখন তো সে আর প্রলিফারেট করে না। আমাদের বডিতে বেশিরভাগ সেলই ডিফারেন্সিয়েটেড সেল অ্যাডাল্ট লাইফে, কিন্তু যখন আমাদের মানে বডি ডেভেলপ করে, মানে যখন ধর জাইগোটটা ডেভেলপ করছে, তখন সেই ডেভেলপিং স্টেজে কিছু প্রোটিন থাকে যেগুলো সেই স্টেজেই ফাংশন করে, কিন্তু যখন আমরা মানে জাইগোটটা ডেভেলপ করে যায় তখন সেই প্রোটিনগুলো আর এক্সপ্রেস করে না, বা তাদের ফাংশনটা লস হয়ে যায়। টিউমার সেলসের ক্ষেত্রে দেখা যায় কি, যে সেই যে প্রোটিনগুলো যেগুলো ডেভেলপমেন্টাল স্টেজে ফাংশন করেছিল, এক মিনিট,
যেগুলো ডেভেলপমেন্টাল স্টেজে ফাংশন করেছিল সেগুলোই অনেক সময় দেখা যায় যে টিউমার সেল এক্সপ্রেস করে। কেন করে? কারণ ডেভেলপমেন্টের সময় তো র্যাপিড সেল ডিভিশন দরকার হয় বা সেল প্রলিফারেশন দরকার হয়। তো তখন যে প্রোটিনগুলো ফাংশন করছে সেগুলো যদি ক্যান্সার সেল একবার এক্সপ্রেস করতে পারে, তাহলে ক্যান্সার সেলও কিন্তু একটা প্রলিফারেশনের জন্য অ্যাডভান্টেজ পায়। তো অনেক সময় দেখা যায় যে সেই সেই আর্লি ডেভেলপমেন্টের স্টেজের যে প্রোটিন সেগুলো টিউমার এক্সপ্রেস করে, তো সেগুলো টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে কিছু অ্যান্টিজেন যেগুলো আমাদের বডিতে নর্মাল সেলসের মধ্যে খুব কম এক্সপ্রেসড হয়, সেগুলো দেখা যায় যে টিউমার সেলসে খুব হাইলি এক্সপ্রেসড হচ্ছে। ঠিক আছে, ওভার এক্সপ্রেসড হচ্ছে। তো সেগুলো কিন্তু অ্যাজ এ টিউমার অ্যান্টিজেন কনসিডার্ড হয়। বাট ইমিউন সেলস এই ফার্স্ট যে দুটো টাইপ অফ অ্যান্টিজেন্স সেগুলোকে বেটার রেকগনাইজ করতে পারে, কারণ সেইগুলো একদমই ইমিউন সেলসের কাছে নতুন দাঁড়ায়। ঠিক আছে, কোনো একটা নর্মাল প্রোটিনের ভ্যারিয়েন্ট বা একদম একটা নতুন কোনো প্রোটিন, সেগুলো ইমিউন সেলস একদম ফরেন হিসেবে কনসিডার করে। ঠিক আছে, এবার অবভিয়াসলি বুঝতেই পারছিস যে একটা নর্মাল সেল কী হয়, যে সেল পেপটাইডের ক্লাস 1 MHC দিয়ে রিপ্রেজেন্ট করে, সেটাই যখন টিউমার সেলস হয়ে যায় তখন অল্টার্ড সেল প্রোটিন বা অঙ্কোফিটাল প্রোটিন যেগুলো বলেছিলাম যে এমব্রায়োনিক স্টেজে বা জাইগোট স্টেজে যে প্রোটিনগুলো এক্সপ্রেসড হয় সেগুলো অ্যাডাল্ট লাইফে যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এক্সপ্রেসড হয় তখন সেগুলোকে অঙ্কোফিটাল প্রোটিন বা এক্ষেত্রে অঙ্কোফিটাল পেপটাইড বলছে। তো এই অল্টার্ড সেল প্রোটিন, অঙ্কোভিটাল প্রোটিন বা ওভার এক্সপ্রেসড কিছু প্রোটিন, সেইগুলো সবই কিন্তু এরকম ক্লাস 1 MHC দিয়ে রিপ্রেজেন্টেড হয়। ঠিক আছে, আচ্ছা, এই যখনই একটা সেল প্রোটিন কোনো একটা সেল প্রোটিন যখন অল্টার্ড হয়ে যায় মিউটেটেড হয়, তখন সেটাকে কিন্তু টিউমার অ্যাসোসিয়েটেড ট্রান্সপ্লান্টেশন অ্যান্টিজেন বলে। ঠিক আছে, কারণ হচ্ছে তার আগে বলিনি তাহলে টিউমার স্পেসিফিক কোনটাকে বলবো। টিউমার স্পেসিফিক হচ্ছে যখন এরকম কোনো একটা প্রোটিন যেটা অ্যাডাল্ট লাইফে প্রডিউসড হয় না সেটা প্রডিউসড হচ্ছে, বা কোনো একটা প্রোটিন যেটা নর্মাল কন্ডিশনে খুব কম এক্সপ্রেসড হয় সেটা অনেক বেশি এক্সপ্রেসড হচ্ছে, বা কোনো একটা প্রোটিন যখন টিউমার সেলস খুব স্পেসিফিক্যালি টিউমার সেলসেই ডেভেলপ করে, তখন তাদেরকে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন বলে। ঠিক আছে, এবং যখন কোনো একটা প্রোটিন যেটা সেলফ প্রোটিন সেটা মিউটেটেড হয়েছে, বা কোনো একটা প্রোটিন যেটা নর্মালি নর্মালি এক্সপ্রেস করে না সেটা নতুন করে এক্সপ্রেস হচ্ছে টিউমার সেলসের মধ্যে, তাদেরকে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন বলে, কারণ তারা টিউমারের জন্যই স্পেসিফিক। আর যেগুলো নর্মালি সেলের মধ্যে কম এক্সপ্রেসড হচ্ছে কিন্তু টিউমারে বেশি এক্সপ্রেসড হচ্ছে, বা কোনো একটা ডেভেলপমেন্টাল স্টেজে এক্সপ্রেস হয়েছিল সেটা গিয়ে টিউমার সেলস এক্সপ্রেস হচ্ছে, তাদেরকে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন বলে। তার কারণ ওরা বডির নর্মাল প্রোটিন কিন্তু টিউমার সেলসে একটু অন্যভাবে এক্সপ্রেসড হচ্ছে, তাই জন্য ওদেরকে অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন বলে। ওরা টিউমারের জন্যই যে শুধু স্পেসিফিক তা নয়। ঠিক আছে, এবার বুঝতেই পারছিস তাহলে জিনিসটা কোন দিকে যাচ্ছে। যখনই ক্লাস 1 MHC দিয়ে কোনো একটা, এগুলো অতটা দরকার নেই, এই এক্সপেরিমেন্টগুলো তোরা চাইলে একবার দেখতে পারিস, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, এবং এখানে অনেক ডিটেলস আছে, এত ডিটেলও দরকার নেই। মেইন যেটা এখানে দরকার সেটা হচ্ছে এই অ্যান্টিজেনগুলোকে কী করে ডিটেক্ট করা হয় এবং তাদেরকে কীভাবে কিল করা হয়। সেটা হচ্ছে যে এই যখন ক্লাস 1 MHC দিয়ে অ্যান্টিজেনগুলো রিপ্রেজেন্টেড হচ্ছে তখন কি হয় যে আমাদের যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসগুলো আছে
সেই টি লিম্ফোসাইটসগুলো কী করে, এদেরকে ডিটেক্ট করে, ডিটেক্ট করলে অবভিয়াসলি সেলটাকে কিল করে দেয়। ঠিক আছে, এবার যদি খুব হাই অ্যামাউন্ট অফ ক্লাস 1 এমএইচসি উইথ অ্যান্টিজেন প্রডিউসড হয়, মানে সরি রিপ্রেজেন্টেড হয়, তখন অনেক কটা সিটিএল, মানে এখানে একটাই সিটিএল দেখিয়েছে, বাট যদি হাই অ্যামাউন্ট অফ ক্লাস 1 এমএইচসি উইথ অ্যান্টিজেন রিপ্রেজেন্টেড হয় তাহলে অনেক কটা সিটিএল একসঙ্গে এনগেজড হয় এবং তাহলে খুব কুইকলি সেলটাকে কিল করে দেয়। ঠিক আছে, যদি কম মানে মডারেট অ্যামাউন্ট অফ এমএসসি রিপ্রেজেন্টেড হয় তখন কি হয় যে তখন এই যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসগুলো এগুলো একটা মানে কি বলবো সেকেন্ড চান্স দেয় সেলটাকে। ঠিক আছে, মানে কনসিডার মানে করে যে সেলটা যদি মানে বলতে পারিস ভালো হয়ে যায় বা মানে নিজেকে কারেক্ট করে নেয়। ঠিক আছে, এবার যদি কারেক্ট না করে তাহলে কিল করবে, বাট ইনিশিয়ালি কিল করে না। বাট তোরা যদি এত কমপ্লিকেশনসের মধ্যে নাও যেতে চাস, যদি নাও মনে রাখতে পারিস, অ্যাটলিস্ট মনে রাখিস যে ক্লাস 1 এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হলে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ক্যান্সার সেলগুলোকে কিল করবে। ঠিক আছে, এবার এখানে একটা মুশকিল হচ্ছে কি যে ক্যান্সার সেল বা টিউমার সেলের একটা প্রপার্টি চলে আসে যখন ওরা প্রোগ্রেস করে, সেটা হচ্ছে ওরা এই যে এমএইচসির যে এক্সপ্রেশনটা এটাকে আস্তে আস্তে ডাউন রেগুলেট করতে পারে। ঠিক আছে, যদি ধর এই টিউমার সেলটাই কোনো কারণে সিটিএল দিয়ে কিল্ড হলো না, সিটিএল ডিটেক্ট করলো না, এটাকে কিল করলো না, তখন এ যখন প্রোগ্রেস করে থ্রু টাইম, ডিউ কোর্স ও কী করে এমএইচসির এক্সপ্রেশনটাকে খুব কমিয়ে ফেলে। ঠিক আছে, যখনই এমএইচসির এক্সপ্রেশনটা খুব কমে যায় তখন কিন্তু আর সিটিএল এই সেলকে ডিটেক্ট করতে পারবে না। যখনই ডিটেক্ট করতে পারবে না তখন ও আর কিলও করতে পারবে না। এইটা হচ্ছে টিউমার বা ক্যান্সার সেলের সাইটোটক্সিক টি লিম্ফোসাইট থেকে ইভেশনের প্রাইম মেকানিজম। কিন্তু এখানে এবার ব্যাপার হচ্ছে যখন এই স্টেজটা চলে আসে তখন আমাদের একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে, আমি বলেছিলাম আগেই, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার সেলসের প্রপার্টিটাই হচ্ছে যখন এরকম হাই অ্যামাউন্ট অফ এমএইচসি থাকে তখন ন্যাচারাল কিলার সেলসের মধ্যে এই এমএইচসি ক্লাস 1 একটা নেগেটিভ সিগন্যাল পাঠায়। ঠিক আছে, তো ন্যাচারাল কিলার সেলসটা তখন এটাকে কিল করবে না। কিন্তু যখনই এমএইচসি এক্সপ্রেশন খুব কমে যায় তখন ন্যাচারাল কিলার সেলস ওই নেগেটিভ যে সিগন্যালটা সেটা রিসিভ করে না এবং তখন কি হয় যে ন্যাচারাল কিলার সেলটা ধরেই নেয় যে এই সেলটার সঙ্গে কোনো প্রবলেম আছে, যে এই সেলটা ক্লাস 1 এমএসসিকে ঠিকঠাকভাবে এক্সপ্রেস করছে না, তখন ন্যাচারাল কিলার সেলস এটাকে কিল করতে পারে। ঠিক আছে, তো আমাদের দুটো লাইন অফ ডিফেন্স আছে। ইনিশিয়ালি হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস, আর সেটা যদি ফেল করে তাহলে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। এবং ন্যাচারাল কিলার সেলসের যে ইম্পর্টেন্স সেটা কি করে বোঝা যায়, মানে বলতেই পারিস যে ন্যাচারাল কিলার সেলসের দরকার কি, যে সাইটোটক্সিক লিম্ফোসাইটসই তো আছে, কিন্তু দেখা যায় যে ন্যাচারাল কিলার সেলস একটা ডিজিজের ক্ষেত্রে ঠিকঠাক মতো ডেভেলপ করে না, সেটাকে সিএইচ ডিজিজ বলে। মোস্ট অফ প্রনাউন্সিয়েশনটা এরকম যে চ্যাডিয়াক হিগাশি ডিজিজ। ঠিক আছে, এখানেই আছে, টেক্সটেই আছে। তো সেই ডিজিজটার ক্ষেত্রে কি হয়, ন্যাচারাল কিলার সেলস প্রপারলি ডেভেলপ করে না এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে যদিও মানে ফাংশনাল সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস থাকে তবুও বিভিন্ন রকমের ডিজিজ হয়, বিভিন্ন বডির বিভিন্ন প্লেসে এই ধরনের মানে স্পিউরিয়াস মানে টিউমার ফর্মেশন হয়, এই ধরনের প্রবলেমসগুলো কিন্তু হয়। তো তার থেকে বোঝা যায় যে ন্যাচারাল কিলার সেলস কিন্তু এসেনশিয়াল। ঠিক আছে, এবার আরও ওয়ে আছে যে কীভাবে টিউমার সেলস
মানে ইভেট করতে পারে, সেটা হচ্ছে যে নর্মাল সেলসের ক্ষেত্রে কি হয়, যখন এই যে ক্লাস 1 এমএসসি থ্রু দিয়ে একটা সিগন্যাল পাঠাচ্ছে মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট প্রিকারসরকে, তখন কিন্তু আমি বলেছিলাম যে এটা যদি প্রিকারসর সেলস হয় তাহলে তার দুটো সিগন্যাল লাগে একসাথে, ঠিক আছে? মানে যেটা তোর কম্পিটেন্সি সিগন্যাল, প্রোগ্রেশন সিগন্যালের কথা বলছি না আমি, কম্পিটেন্সি সিগন্যাল যেটা মানে ওটাকে কম্পিটেন্ট হওয়ার জন্য যে সিগন্যাল, সেটা দুটো হয়। একটা হচ্ছে এমএইচসি টিসি মানে টিসেল রিসেপ্টর, এটার ইন্টারাকশনের থ্রু দিয়ে যায়, আর একটা হচ্ছে কোস্টিমুলেটরি সিগন্যাল যায় যেটা CD28B7 এর থ্রু দিয়ে যায়। ক্যান্সার সেল কি করে অনেক সময়, এই যে B7 যেটা, এর এক্সপ্রেশনটাকেও ডাউন রেগুলেট করতে পারে, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে যদিও এমএইচসির এক্সপ্রেশন ঠিক আছে, কিন্তু তখন দেখা যায় যে B7 এর এক্সপ্রেশন কিন্তু খুব কমে যায়, ঠিক আছে? এই B7 এর এক্সপ্রেশন যদি কমে যায় তাহলেও কিন্তু এই যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট সেটা অ্যাক্টিভেটেড হবে না, বরং কি হবে যে এই যে কোস্টিমুলেটরি সিগন্যালটা যদিও না পায়, শুধু যদি মানে এমএসসি থ্রু দিয়ে সিগন্যালটা পায়, তখনও অ্যাক্টিভেশন হওয়ার জায়গায় ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেটাকে আমরা মানে টিসেল এনার্জি বলি, ঠিক আছে? তো এরকম 2-3টে মেকানিজম আছে যার থ্রু দিয়ে ক্যান্সার সেল কিন্তু এই ইমিউন সিস্টেমকে ইভেড করতে পারে, ঠিক আছে? এবার এই মানে ডেটা বা এই থিওরিগুলোকে কাজে লাগিয়ে ক্যান্সার ইমিউনোথেরাপি ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? খুব ডিটেলে আমি যাচ্ছি না, আমি কয়েকটা খুব সিম্পল জিনিস বলে দিচ্ছি, কারণ এক্সামে অতটা ডিটেলেও দরকার নেই এক্সামের জন্য। এবং ক্যান্সার ইমিউনোথেরাপির ওপরে রিসেন্টলি নোবেল দেওয়া হয়েছে এবং প্রচুর কাজ হচ্ছে। তো কাজগুলো কীরকম অনেক রকমের মেথড আছে, ক্যান্সার ইমিউনোথেরাপির অনেকভাবে ট্রাই করা হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে যে এই যে কোস্টিমুলেটরি সিগন্যাল, ঠিক আছে, সেটাকে এনহ্যান্স যদি করা যায়, মানে এরকম ইঞ্জিনিয়ার্ড সেলস বডিতে ইনজেক্ট করা হচ্ছে যারা কিনা এই কোস্টিমুলেটরি সিগন্যালগুলোকে ওভার এক্সপ্রেস করে, ঠিক আছে? তো তারা গিয়ে মানে যে আমাদের যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট সেগুলোকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? বা এই কোস্টিমুলেশনের সঙ্গে আমি বলেছিলাম যে ইনহিবিটরি একটা সিগন্যালও যায়, ঠিক আছে, যেটা CTLA4 দিয়ে ট্রান্সমিটেড হয় B7 এর জায়গায়। তো এই যে CTLA4 যে ইনহিবিটরি যে সিগন্যালটা দেয়, সেই CTLA-কে কিন্তু, বা শুধু CTLA না, এখন দেখা যাচ্ছে আরও অনেক ইনহিবিটরি মলিকিউলস আছে যারা মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে ইনহিবিটরি সিগন্যাল দেয়, তাদেরকে বিভিন্নভাবে ডাউন রেগুলেট করা হচ্ছে, মানে তাদের এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে ইনজেক্ট করা হচ্ছে বডিতে, যাতে তাদেরকে অ্যান্টিবডি বাইন্ড করে ইনঅ্যাক্টিভেট করা যায়, ঠিক আছে? বা অন্যান্য কিছু স্মল মলিকিউলস ডেভেলপ করা হচ্ছে যারা ওই ইনহিবিটরি যে প্রোটিন মানে CTLA4 আর এই CD28 এর জাংশনে মানে বাইন্ড করতে বাধা দেবে, মানে CTLA4 এর সঙ্গে হয়তো বাইন্ড করে গেল, সেটা CD28 এর ইন্টারাকশনকে বাধা দেয়। এই বিভিন্নভাবে কী করা হচ্ছে যে এই যে ইনহিবিটরি যে মানে প্রোটিনসগুলো তাদেরকে মানে ইনঅ্যাক্টিভেট করা হচ্ছে, এটা একটা ওয়ান অফ দ্য ওয়েজ। আর একটা ওয়ে হচ্ছে এই যখনই এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হয়, তখন প্রোগ্রেশন সিগন্যালের জন্য আমি বলেছিলাম টি হেল্পার সেল থেকে IL-2 লাগে, ঠিক আছে? এবার IL-2 তার সঙ্গে আরও কিছু সাইটোকাইন্স, ইন্টারফেরন্স এগুলো লাগে, তো সেগুলো বাইরে থেকে ইনজেক্ট করা হয় পেশেন্টের বডিতে, ঠিক আছে? সেগুলো কি করে যে এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করতে হেল্প করে, ওকে? তো এটা আর একটা ওয়ে। বিভিন্ন রকমের বললাম যে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এগুলো তো ইনজেক্ট করা বললাম।
এই এনহ্যান্সমেন্ট অফ এপিসি অ্যাক্টিভিটি, এটা তো আগেই বললাম যে এই সরি যে ধরো এই যে এপিসি এর কোস্টিমুলেটরি যে মলিকিউলগুলো এগুলোকে ওভার এক্সপ্রেস করানো হয়, বা মানে যে এর যে ইনহিবিটরি যে মলিকিউলগুলো সেগুলোকে ইনঅ্যাক্টিভেট করা, এগুলো বিভিন্ন রকমের কাজ চলছে এগুলোর ওপরে। ঠিক আছে, ইন্টারফেরন সিক্রেট করা হয় মানে ইনজেক্ট করা হয় বললাম, সাইটোকাইন থেরাপি করা হয়, বিভিন্ন রকম সাইটোকাইন যেগুলো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে হেল্প করে সেগুলো ইনজেক্ট করা হয় বাইরে থেকে। ঠিক আছে, বিভিন্ন রকমের ট্রেন্ড সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে ইনজেক্ট, মানে ধর এটা কি করা হয় যে কারোর বডি থেকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট প্রিকারসর এক্সট্রাক্ট করা হয়, এক্সট্রাক্ট করে তার যে ইমিউন যে সেলস সেটার মানে বায়োপসি করে কালেক্ট করা হয়, এবং সেটার থেকে অ্যান্টিজেন কালেক্ট করে ওই সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসগুলোকে ট্রেন করা হয়, ট্রেন করে তারপরে আবার পেশেন্টের বডিতে ইনজেক্ট করা হয়। তখন কিন্তু তাদের আর ওই মানে স্টিমুলেশন বা ওই হাবিজাবি ওই যে সেকেন্ডারি যে স্টিমুলেশনগুলো সেগুলোর দরকার হয় না। জাস্ট ও যদি মানে একটা টিউমার সেল যে ক্লাস 1 MSCকে এক্সপ্রেস করছে উইথ অ্যান্টিজেন সেটাকে ডিটেক্ট করতে পারে, তাহলেই কিন্তু ও অ্যাক্টিভ হয়ে সেলটাকে কিল করে দিতে পারে। তো এরকম একটা, এটাকে অ্যাডাপটিভ সেল থেরাপি বলা হয়। তো এই ধরনের সেলুলার থেরাপিও করা হচ্ছে। তো এরকম বিভিন্ন রকমের জিনিস ট্রাই করা হচ্ছে। মোনোক্লোনাল অ্যান্টিবডি মধ্যে অনেক কিছু পড়ে, মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপির মধ্যে সেটা আইদার বললাম যেটা মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসের উপরে যে ইনহিবিটরি প্রোটিনসগুলোকে আছে সেগুলোকে ইনঅ্যাক্টিভেট করতে হেল্প করে, বা অনেক সময় যেটা করা হয় যে কিছু অ্যান্টিবডি ডেভেলপ করা হয়েছে যেগুলো যে CD28 যে মলিকিউল মানে যে মানে প্রোটিনটা যেটা মানে অ্যাকচুয়ালি সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসের মধ্যে কোস্টিমুলেশনটা পাঠায়, তার সঙ্গে ওই মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো বাইন্ড করে সেটাকে অ্যাক্টিভ করতে পারে। ঠিক আছে, এরকম অ্যান্টিবডিও ডেভেলপ করা হয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস ট্রাই করা হচ্ছে, বা কিছু অ্যান্টিবডি যেমন ক্যান্সার সেলের এগেনস্টে ডেভেলপ করা হচ্ছে যেগুলো ক্যান্সার সেলের ওপর বাইন্ড করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে ক্যান্সার সেলটাকে কিল করার জন্য, বা ইমিউনোটক্সিনস ডেভেলপ করা হচ্ছে। ইমিউনোটক্সিন জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা কি যে এদেরকে গাইডেড মিসাইল থেরাপিও বলে, বা অনেক সময় এখন দেখবি ম্যাজিক বুলেটস কথাটাও আসছে। ঠিক আছে, এরা কি হয় এই যে এগুলো একটাই জিনিস, এটার মানে হচ্ছে ধর বিভিন্ন রকম টক্সিন আছে, যেমন ধর ডিপথেরিয়া টক্সিন আছে, যার কোনো একটা পার্ট, মানে এখানে ডিপথেরিয়া টক্সিনের এক্সাম্পলটাই দিয়েছে, মানে যার হয়তো একটা পোর্শন যেটা মেনলি মানে যেটা একটা পোর্শন সেলের সঙ্গে অ্যাটাচ করতে হেল্প করে টক্সিনটাকে, এবং সেলের সঙ্গে অ্যাটাচ হলে সেল সেটাকে মানে এনগালফ করে নেয়, এবং তারপরে সেলের ভেতরে ঢুকে গেলে টক্সিনটার অন্য একটা পার্ট সেলের বিভিন্ন ফাংশনকে ইনহিবিট করে, সেটা ট্রান্সলেশনকে ইনহিবিট করতে পারে বা ট্রান্সক্রিপশনকে ইনহিবিট করতে পারে ডিপেন্ডিং অন দ্য টক্সিন, এবং তাতে সেলটা বেসিক্যালি কিল্ড হয় সোজা কথা। ঠিক আছে, তো এই ইমিউনোটক্সিনস বা ম্যাজিক বুলেটসের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ওই টক্সিনটার যে পোর্শনটা সেলের মধ্যে সেলুলার ফাংশনকে ইনহিবিট করে সেই পোর্শনটাকে কোনো একটা টিউমার অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গে কনজুগেট করে দেওয়া হয়। তো কী হয় যে টিউমার স্পেসিফিক বা টিউমার অ্যান্টিজেন স্পেসিফিক যে অ্যান্টিবডিটা সেটার সঙ্গে যখনই এই টক্সিনটাকে কনজুগেট করে দেওয়া হচ্ছে তখন কি হয় যে ওই এবং সেটাকে যখন পেশেন্টের বডিতে ইনজেক্ট করা হয় সেই ক্ষেত্রে কী হয় যে অ্যান্টিবডিটা স্পেসিফিক্যালি টিউমার সেলসের উপরে গিয়ে বাইন্ড করে। ঠিক আছে,
এবং তার সঙ্গে টক্সিনের ওই পোর্শনটা আছে, এবং পুরো জিনিসটা সেল এনগালফ করে নেয় টিউমার সেলটা, এবং তখন টিউমার সেলের ভেতরে গিয়ে কি হয়, ওই যে টক্সিনের যে পোর্শনটা সেটা বেসিক্যালি টিউমার সেলের নর্মাল ফাংশনকে ইনহিবিট করে, মানে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এই ধরনের ফাংশনকে ইনহিবিট করতে পারে। করলে কি হয় যে টিউমার সেলটা কিলড হয়। ঠিক আছে, তো এই যে ম্যাজিক বুলেট থেরাপি যেটা বা ইমিউনোটক্সিন থেরাপি, এটা খুব ইন্টারেস্টিং একটা থেরাপি, এবং এটা নিয়ে অনেক দিন ধরে কাজ চলছে, এবং এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারলে কিন্তু অনেক লাভ আছে, কারণ এটা খুব স্পেসিফিক একটা থেরাপি, মানে খুব স্পেসিফিক্যালি টিউমার বা ক্যান্সার সেলকেই টার্গেট করা হয়, মানে করে, এবং তাতে সাইড এফেক্টসের চান্সেস খুব কম থাকছে। তো দেখা যাক এটা কতদূর কি সাকসেসফুল হয়। তো এই হচ্ছে পুরো, মানে ক্যান্সার কীভাবে ডেভেলপ করে, কীভাবে ইমিউন সিস্টেম তাকে ডিটেক্ট করে। বলছে এই যে ধরো তোমার ডিপথেরিয়া টক্সিন বা এই যে টক্সিন গুলো, এগুলো তো হার্মফুল এফেক্ট তো আছে এমনিতেই। ক্যান্সার যখন হচ্ছে তোমার বডিতে তো মানে ইমিউন রেসপন্সটা একটু মানে আনরেগুলেটেড থাকবে। তার মধ্যে যদি ওই টক্সিনস গুলো থাকে, ওদের কোনো হার্মফুল এফেক্ট নেই না না নেই, এই কারণেই সেটাই বললাম যে টক্সিন, মানে এই ধরনের টক্সিনের দুটো পোর্শন থাকে, একটা সেলের সঙ্গে বাইন্ড করে, আর আরেকটা সেলের ভেতরে ঢুকে গেলে সেলের ফাংশনকে ইনহিবিট করে। তো এই ইমিউনোটক্সিনসের ক্ষেত্রে যেটা করা হয়, মানে টক্সিনের যে পোর্শনটা নর্মালি সেলের সঙ্গে বাইন্ড করে সেই পোর্শনটাকে বাদ দিয়ে দেওয়া হয়, যে পোর্শনটা সেলুলার ফাংশনকে ইনহিবিট করে শুধু সেই পোর্শনটা নিয়ে স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গে কনজুগেট করে দেওয়া হয়। তাই জন্য কি হয় যে ওই স্পেসিফিক অ্যান্টিবডিটা কিন্তু আবার মানে টিউমার স্পেসিফিক প্রোটিনের জন্য ডেভেলপ। তো তাই জন্য খুব স্পেসিফিক্যালি টিউমার সেলসের ওপরে গিয়েই কিন্তু ওই অ্যান্টিবডিগুলো বাইন্ড করে, এবং যেহেতু ওই অ্যান্টিবডিগুলোর সঙ্গে টক্সিনসের একটা স্পেসিফিক পোর্শন কনজুগেটেড আছে যেটা সেলুলার ফাংশনকে ইনহিবিট করবে, তাই জন্য খুব স্পেসিফিক্যালি টিউমার সেলসরাই টার্গেটেড হয়, নর্মাল সেল কিন্তু টার্গেটেড হয় না। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা আচ্ছা, এবার এখানে মানে শুধু একটাই জিনিস কভার করা নেই, সেটা হচ্ছে মানে বিভিন্ন রকমের ভাইরাস কীভাবে টিউমার ডেভেলপ করে সেটা এখানে মানে কভার করা হয়নি, যেহেতু এটা ইমিউনোলজির বই, তাই জন্য সেটা কভার করা আছে কুপারে। আর একবার বলে দিচ্ছি, তো তোরা নিজেরা একবার পড়তে পারিস কুপারে ক্যান্সার চ্যাপ্টারটা, আর না হলে আমি তো একবার পড়াবো, তখনও দেখতে পাবি। তো আর কারোর কিছু এই চ্যাপ্টারে কোশ্চেন আছে কিনা একটু বল। আচ্ছা বলছি যে তুমি যে তখন বললে না টেলোমারের আচ্ছা একটু একটু জোরে বলবি, তোর কথাটা না খুব কেটে কেটে যাচ্ছে। আচ্ছা তখন তুমি বললে টেলোমারের অ্যাক্টিভিটিটা যে কোনো ক্যান্সারাস সেলেই থাকে। হুম, তো টেলোমারেসটা কি তোমার মানে সেল প্রলিফারেশনে করছে? বেসিক্যালি টেলোমারেস এনজাইমটা হচ্ছে টেলোমিয়ারকে এক্সটেন্ড করতে হেল্প করে। ঠিক আছে, টেলোমিয়ার জানিস তো? টেলোমিয়ার ব্যাপারটা নিশ্চয়ই জানিস। হ্যাঁ, তো ওই মানে প্রত্যেকটা নর্মালি সেলের ক্ষেত্রে কি হয়, যে নর্মাল সেলের ক্ষেত্রে টেলোমারেজ জিনটা ইনঅ্যাক্টিভেটেড থাকে। ঠিক আছে, তো তাই জন্য কী হয়, যখনই সেল ডিভিশন হয় তখন মানে ক্রোমোজোমের এন্ডগুলো রেপ্লিকেটেড হয় না। ঠিক আছে, একদম এন্ডগুলো। তাই জন্য, এবং যেহেতু এক ক্রোমোজোমের দুটো এন্ডে টেলোমিয়ার থাকে, তাই জন্য টেলোমিয়ারটা আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকে, টেলোমিয়ার পোর্শনটা, এবং একটা স্টেজের পরে
চলে গেলে, মানে একটা স্টেজের থেকে বেশি ছোট হয়ে গেলে টেলোমিয়ারটা, তখন সেল অ্যাপোপ্টোসিস প্রোগ্রামটাকে স্টার্ট করে দেয়, প্রোগ্রাম সেল ডেথের জন্য। ঠিক আছে, এবার ক্যান্সার সেলের ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট যখন সেটা ম্যালিগনেন্সির দিকে যায়, ইনডেফিনিট গ্রোথের দিকে চলে যায়, তখন ক্যান্সার সেলের মধ্যে ওই টেলোমারেজ এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়, যেটা কিনা টেলোমিয়ারকে এক্সটেন্ড করতে থাকে প্রত্যেকটা সেল ডিভিশনে। তাই জন্য প্রত্যেকটা সেল ডিভিশনে রেপ্লিকেশনের জন্য যে টেলোমিয়ারটা ছোট হওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকে কাউন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, আমি তোর কথাটা ঠিক শুনতে পাচ্ছি না, বুঝলি তো? তুই যদি চাস একটু টেক্সট করেও বলতে পারিস। বলছি যে কি তোমার তার মানে যখন এই টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা থাকবে, তার মানে তোমার অ্যাপোপ্টোসিসটা হ্যাঁ, টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা যখন রিঅ্যাক্টিভেটেড হয়ে যায় ক্যান্সার সেলের মধ্যে, তখন ওই অ্যাপোপ্টোসিস বা ইনহিবিশন অফ সেল গ্রোথটাকে মানে কাউন্টারঅ্যাক্ট করতে পারে। তাই জন্যই বিনাইন ক্যান্সার কিন্তু ইনডেফিনিট গ্রোথ হয় না বিনাইন টিউমারের, কারণ বিনাইন টিউমারের ক্ষেত্রে ওই টেলোমারেজ অ্যাক্টিভিটিটা মানে রিঅ্যাক্টিভেটেড হয় না, মানে টেলোমারেজ অ্যাক্টিভিটিটা থাকে না বিনাইন টিউমারের ক্ষেত্রে। তাই জন্য বিনাইন টিউমার্সের সেলগুলো একটা স্টেজ অবধি প্রলিফারেট করে গিয়ে থেমে যায়। আচ্ছা, আমি এখানে শুনতে পেলাম না, তুই কি বললি? বলবি তুই? তুই আর একবার একটু বল, তুই কি বললি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে এতক্ষণ যেটা পড়ালাম মানে তার উপরে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, যে এই যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস বা ন্যাচারাল কিলার মেডিয়েটেড যে কিলিংটা অফ টিউমার সেলস, সেটা কিন্তু আগের চ্যাপ্টারে যেটা বলেছিলাম সেটাই, মানে পাওয়ারফোরিন গ্র্যানজাইম মেডিয়েটেড কিলিং। ঠিক আছে? আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন বা কনফিউশন না থাকে, তাহলে আমি এখানে একটা 10 মিনিটস মতো ব্রেক নিচ্ছি। তারপরে আমি একটা ডেভেলপমেন্টের একটা জিনিস পড়াবো। ঠিক আছে? ডেভেলপমেন্টাল বায়োলজি। এবং ডেভেলপমেন্টাল বায়োলজি আমি মেজরলি গিলবার্ট থেকেই পড়াবো, কিন্তু কিছু কিছু জিনিস আমি একটু কনসাইজ করে রেখেছি অলরেডি পিডিএফ ফর্মে, সেখান থেকেই পড়াবো। মানে সেগুলো গিলবার্ট থেকেই কনসাইজ করে রাখা, এবং সেগুলো আমি তোদেরকে দিয়ে দেবো মেটেরিয়ালসগুলো। ওকে, তো আমি এখানে 10 মিনিটসের ব্রেকটা নিচ্ছি। তোরা যদি লিভ করতে চাস লিভ করতে পারিস, বাট এই লিঙ্কেই কিন্তু ফিরে আসিস।